গতরাত্রে নিউক্যাসল ইউনাইটেডের এগেনস্টে ক্যাম্প নিউতে চ্যাম্পিয়ন্স লিগে লামিন ইয়ামাল তার ফার্স্ট গোল করেছেন। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে ক্যাম্প নিউতে গোল করার এক্সপিরিয়েন্স হয়নি লামিন ইয়ামালের। তার গোলেই বার্সেলোনা ফার্স্ট হাফে ৩-২ গোলে এগিয়ে যায়, তার একটা পেনাল্টি গোলের মাধ্যমে। আপনারা সবাই জানেন, আপনারা সবাই দেখেছেন। সো ক্যাম্প নিউতে চ্যাম্পিয়ন্স লিগে লামিন ইয়ামালের ফার্স্ট গোল অবশ্যই অত্যন্ত মোমেন্টাস একটা অকেশন, অনেক আনন্দের একটা উপলক্ষ। ওই উপলক্ষটাকে যে বার্সেলোনা এভাবে রাঙিয়ে দেবে, এভাবে যে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে লামিন ইয়ামালের ওই উপলক্ষটাকে সবার মনে এভাবে গেঁথে দেবে, এই জিনিসটা আমরা আই গেস এভাবে এক্সপেক্ট করিনি। গতরাতে নিউক্যাসলকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা নিজেদের মাঠ ক্যাম্প নিউতে, যে কারণে দুই লেগ মিলিয়ে ৮-৩-এর বিশাল ব্যবধানে পরের রাউন্ডে উঠে গিয়েছে হান্সি ফ্লিকের দল। ফার্স্ট লেগে নিউক্যাসল ইউনাইটেড বার্সেলোনার সাথে একদম সমান টক্কর দিয়েছিল, যে কারণে ১-১ গোলে ড্র হয়েছিল। ওই ম্যাচটা দেখে এটা মনে হওয়াটা স্বাভাবিক যে দ্বিতীয় লেগেও নিউক্যাসল ইউনাইটেড বেশ ভালোই একটা ফাইট দেবে, কিন্তু এইভাবে ৭-২ গোলে বিধ্বস্ত হয়ে যাবে এই জিনিসটা আমরা খুব বেশি মানুষ এক্সপেক্ট করেছি বলে মনে হয় না। অথচ ফার্স্ট হাফে বার্সেলোনার খেলা দেখে এবং নিউক্যাসল ইউনাইটেডের খেলা দেখেও কিন্তু সেই জিনিসটা মনে হয়নি যে সেকেন্ড হাফে নিউক্যাসলের এত বড় কোল্যাপস হবে। সে কোল্যাপসটা কিভাবে হলো? সে কোল্যাপসটা হওয়ার সবচেয়ে বড় কারণ হান্সি ফ্লিকের অনেক সমস্যা থাকতে পারে। তিনি তার খেলোয়াড়দেরকে পর্যাপ্ত পরিমাণে রেস্ট দেন না। তিনি ডিফেন্সিভ লাইনের অবস্থা যত খারাপই হোক না কেন, ডিফেন্ডাররা যত ইঞ্জুরিতেই পড়ুক না কেন, তিনি অলওয়েজ হাই লাইন মেনটেন করেই খেলেন। এরকম অনেক সমালোচনা কিন্তু হান্সি ফ্লিককে দিয়ে করা যায়। কিন্তু একটা জিনিস আপনি কখনোই হান্সি ফ্লিকের সমালোচনা করতে পারবেন না, সেটা হলো গিয়ে তার ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স। হান্সি ফ্লিক যে কতটা ট্যাকটিক্যালি ব্রিলিয়ান্ট একজন মাস্টার মাইন্ড, সেটা আমরা গত রাত্রে নিউক্যাসল ইউনাইটেডের এগেনস্টে সেকেন্ড হাফে লক্ষ্য করলাম। পুরো ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ম্যান টু ম্যান হাই প্রেসিংয়ে খেলে গিয়েছে। প্রত্যেকটা বার্সেলোনার খেলোয়াড়ের বিপক্ষে নিউক্যাসলের একজন খেলোয়াড় কনস্ট্যান্টলি মার্কিং করছিলেন ম্যান টু ম্যান স্ট্রাকচারে। সো এই কারণে বার্সেলোনার ফার্স্ট হাফে অনেক সমস্যা হচ্ছিল। আপনারা দেখেছেন যে ফার্স্ট হাফে বার্সেলোনা অ্যাজ ইউজুয়াল তাদের হাই লাইন মেনটেন করে খেলছিল, কিন্তু নিউক্যাসল ইউনাইটেড যেহেতু কমপ্লিটলি ম্যান টু ম্যান স্ট্রাকচারে খেলছিল, বার্সেলোনা গোল দিচ্ছিল যেরকম, একই সঙ্গে গোল হজমও কিন্তু করছিল। নিউক্যাসল ইউনাইটেডের খেলার স্টাইল অলওয়েজ এরকমই, স্পেশালি এডি হাউ যতদিন ধরে তাদের কোচ হয়েছেন, তারা সবসময় এই স্ট্রাকচারটাই ফলো করে যে তারা ম্যান টু ম্যান স্ট্রাকচারে খেলবে, একটা মিড ব্লকে খেলবে এবং তাদের ৩ জন সুপার ফাস্ট ফরওয়ার্ড থাকবে, যাদের মেইন বৈশিষ্ট্য হলো প্রতিপক্ষের হাইলাইন ডিফেন্সের পেছনের জায়গাটাকে এক্সপ্লয়েট করা, দৌড়ে ঢুকে যাওয়া, বক্স বরাবর ঢুকে গিয়ে অ্যাটাক করা। এমনকি আমরা গত রাত্রেও নিউক্যাসল ইউনাইটেডের ৩ জন ফরওয়ার্ডের মধ্যে ওই জিনিসটা দেখলাম। হার্ভি বার্নস, অ্যান্থনি গর্ডন এবং অ্যান্থনি এল্লাঙ্গা, ৩জনই কিন্তু একই স্টাইলের ফরওয়ার্ড, যে তারা সবসময় ওঁত পেতে থাকেন কখনই প্রতিপক্ষের হাইলাইন ডিফেন্সকে ভেদ করা যায় অত্যন্ত স্পিডি একটা রান নেওয়ার মাধ্যমে। ওইভাবেই কিন্তু নিউক্যাসল ইউনাইটেডের ২টো গোল এসেছে, আপনারা দেখেছেন। সো এই যে ম্যান টু ম্যান স্ট্রাকচার, এটা খুবই ফলদায়ক হয়। এই ম্যান টু ম্যান স্ট্রাকচারে আপনি যদি প্রেস করেন তাহলে আপনার লাভ হবে তখনই যদি গোটা 90 মিনিটস ধরে আপনি এই জিনিসটাকে কন্টিনিউ করতে পারেন এবং গোটা 90 মিনিটস ধরে যদি আপনি প্রপারলি রিফ্লেক্স করতে পারেন। এমন যদি হয় যে আপনি প্রেস করছেন ঠিকই, ম্যান টু ম্যান মার্কিং করে রাখছেন ঠিকই, কিন্তু আপনার সামনের খেলোয়াড়টা, প্রতিপক্ষের খেলোয়াড়টা যদি অনেক বেশি টেকনিক্যাল হয়, স্প্লিট সেকেন্ডের মধ্যে যদি আপনাকে ড্রিবল করে পার করে ফেলে, স্প্লিট সেকেন্ডের মধ্যে যদি আপনাকে পজিশনালি কনফিউজ করে তোলে এবং প্রতিপক্ষের খেলোয়াড়েরা যদি নিজেদের মধ্যে ইন্টার পজিশনাল চেঞ্জ করে, একজনের জায়গায় আরেকজন চলে যায়, আরেকজনের জায়গায় যদি আরেকজন চলে যায়, এবং এই জিনিসটা যদি অত্যন্ত স্প্লিট সেকেন্ডের ব্যবধানে হয় এবং ওই অনুযায়ী যদি আপনি ঠিকমতো রিফ্লেক্স না করতে পারেন, ঠিকমতো যদি আপনি রিয়্যাক্ট না করতে পারেন, তাহলে কিন্তু ম্যান টু ম্যান প্রেসিং স্ট্রাকচারের কোনো দাম নাই। এবং এই সমস্যাটাই হয়েছে নিউক্যাসল ইউনাইটেডের ক্ষেত্রে। তারা ঠিকঠাক মতো প্রেস করছিল ঠিকই, কিন্তু তাদের তুলনায় লামিন ইয়ামাল, রবার্ট লেভানডস্কি, পেদ্রি, বার্নাল, পাও কুবার্সি, জেরার্ড মার্টিন, রবার্ট লেভানডস্কি, রাফিনিয়া, প্রত্যেকে এত বেশি টেকনিক্যাল এবং তারা প্রত্যেকে এত অল্প সময়ের ব্যবধানে নিজেদের মধ্যে পজিশন সুইচ করছিলেন যে নিউক্যাসল ইউনাইটেড ফার্স্ট হাফে ঠিকঠাক মতো সেটার কাউন্টার দিতে পারলেও সেকেন্ড হাফে আসলে তাদের ওই সামর্থ্যটা ছিল না, যে বার্সেলোনার খেলোয়াড়দের যে পরিমাণ টেকনিক্যাল অ্যাবিলিটি রয়েছে, ওই টেকনিক্যাল অ্যাবিলিটি এবং দ্রুতগতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কাউন্টার করার মতো সামর্থ্য নিউক্যাসল ইউনাইটেডের ছিল না। কেন ছিল না সেটা নিয়ে একটা পরবর্তী ভিডিওতে এক্সপ্লেইন আমি করবো, আশা করি আপনারা দেখবেন। সো সেকেন্ড হাফে আমরা এই জিনিসটাই দেখেছি যে হান্সি ফ্লিক বুঝতে পেরেছিলেন যে তার ফ্রন্ট লাইনে যে 4জন রয়েছেন, রবার্ট লেভানডস্কি, রাফিনিয়া, ফার্মিন লোপেজ এবং লামিন ইয়ামাল, এই 4জনের মধ্যে যদি ফ্লুইড অ্যাটাকিং সিস্টেম উনি ইনস্টিল না করেন, তাহলে কিন্তু ম্যান টু ম্যান স্ট্রাকচারে আরও বেশি ভুগতে হবে বার্সেলোনাকে। সো আমরা সেকেন্ড হাফে কি দেখলাম? সেকেন্ড হাফে দেখলাম যে 4জনের প্রত্যেকেই নিজের পজিশন চেঞ্জ করলেন, স্পেশালি লেভানডস্কি, রাফিনিয়া এবং লামিন ইয়ামাল। ম্যাচের শুরু থেকে আমরা দেখছিলাম যে লেভানডস্কিকে মেইন স্ট্রাইকারের ভূমিকাতে রেখে ডান দিকে খেলছিলেন লামিন ইয়ামাল, বাম দিকে খেলছিলেন রাফিনিয়া এবং মাঝখানে ছিলেন ফার্মিন লোপেজ।
ফার্স্ট হাফ থেকে আমরা দেখছিলাম যে লামিন ইয়ামাল রাইট উইঙ্গারের ভূমিকায় থাকলেও বেসিক্যালি তিনি গোটা মাঠ জুড়েই খেলছিলেন, তিনি অলমোস্ট একটা ফ্রি রোলেই খেলছিলেন। সো সেকেন্ড হাফে লামিন ইয়ামালকে সেই দায়িত্বটা আরও বেশি দেওয়া হয়, যে তাকে শুধুমাত্র রাইট উইংয়ে ফিক্স করে রাখা হয়নি, তাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি গোটা মাঠ জুড়ে নিজের মতো করে খেলো, ফ্রিলি খেলো। সো এটার কারণে যে জিনিসটা হলো, লামিন ইয়ামাল ফ্রিলি খেলা শুরু করে দিলেন এবং তাকে ওই সুযোগটা করে দিলেন রবার্ট লেভানডস্কি। রবার্ট লেভানডস্কি অনেক বেশি নিচে আসা শুরু করলেন। এভাবে নিচে আসা শুরু করার কারণে রবার্ট লেভানডস্কিকে নিউক্যাসল ইউনাইটেডের যে খেলোয়াড়টা যখন মার্কিং করছিলেন, তিনিও তার পজিশনে স্ট্রিক্ট থাকতে পারলেন না, যেহেতু ম্যান টু ম্যান স্ট্রাকচার, সেহেতু তিনিও রবার্ট লেভানডস্কির সঙ্গে পিছনে এভাবে চলে আসছিলেন, যে কারণে উপরে জায়গা ফাঁকা হয়ে যাচ্ছিল। উপরে জায়গা যে ফাঁকা হয়ে যাচ্ছিল, সেই জায়গাটাতে অলমোস্ট এইভাবে ফোকাল পয়েন্টের ভূমিকা পালন করছিলেন রাফিনিয়া এবং লামিন ইয়ামাল। এইসব জায়গাগুলোকে তারা এক্সপ্লয়েট করছিলেন এমনভাবে যে বক্সের মধ্যে যদি কোনো রানার ঢুকে যায়, তাকে উদ্দেশ্য করে ফাইনাল কিলার পাস যেন তারা ঠিকঠাক মতো দিতে পারেন, এটার জন্যই লামিন ইয়ামাল এবং রাফিনিয়া দুজন দুই দিক থেকে বার্সেলোনাকে সহযোগিতা করছিলেন। এখন প্রশ্ন হলো, এই যে লেভানডস্কি নেমে যাচ্ছিলেন, রাফিনিয়া এবং লামিন ইয়ামাল দুজনই কিলার পাস দেওয়ার জন্য প্রস্তুত, এমন অবস্থায় বক্স বরাবর কে ঢুকে যাবেন এবং কে কমপ্লিটলি নিউক্যাসল ইউনাইটেডের প্রেসিং স্ট্রাকচারটাকে ভেস্তে দেবেন? হিয়ার কামস ফার্মিন লোপেস। আপনারা বার্সেলোনার প্রত্যেকটা গোলই দেখেছেন, ফোর্থ গোলটা যদি দেখেন তাহলে এই স্ট্রাকচারটার ব্যাপারে আরও ভালো মতো বুঝতে পারবেন যে ফার্মিন লোপেস ডিরেক্টলি বক্সে এভাবে রানস নিচ্ছিলেন যখনই লেভানডস্কি একজন ডিফেন্ডারকে ডিসপ্লেস করছিলেন। ওই ডিসপ্লেস হওয়ার পরে নিউক্যাসল ইউনাইটেডের ডিফেন্সে যে জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছিল, সেই জায়গা বরাবর রাফিনিয়া এবং লামিন ইয়ামাল দুজনই ক্রিয়েটিভিটি দেখাচ্ছিলেন এবং ফার্মিন লোপেস ভিতরে বারবার ঢুকে যাচ্ছিলেন। দ্যাট ওয়াজ আ কিলার গেম চেঞ্জার বাই হান্সি ফ্লিক। এইটার কারণে নিউক্যাসল ইউনাইটেড ফার্স্ট হাফে যতটুকু রেজিস্ট্যান্স দেখাতে পেরেছিল, সেকেন্ড হাফে তার ছিটোফোঁটাও দেখাতে পারেনি এবং এইভাবেই নিউক্যাসল ইউনাইটেডের প্রেসিং স্ট্রাকচার, ম্যান টু ম্যান স্ট্রাকচার কমপ্লিটলি ভেঙে যায়। আরও সবচেয়ে বড় সমস্যা হয় যখন সান্দ্রো তোনালি, নিউক্যাসল ইউনাইটেডের ইটালিয়ান মিডফিল্ডার, উনি যখন ইনজুর্ড হয়ে মাঠের বাইরে চলে যান তখন। বিকজ নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডে ওই একজন মিডফিল্ডারই আছেন যিনি কিনা বার্সেলোনার এই টেকনিক্যালিটির সঙ্গে সামান্য টেক্কা দিতে পারেন। সান্দ্রো তোনালি যখনই বেঞ্চে চলে গেলেন, দ্যাট মিনস নিউক্যাসল ইউনাইটেডের গোটা একাদশে এরকম ক্রিয়েটিভিটি দেখানোর মতো কোনো খেলোয়াড় আর অবশিষ্ট রইল না, যে কিনা একই সঙ্গে প্রেসিং করার মাধ্যমে বার্সেলোনাকে কাউন্টার দিতে পারে। সো এই কারণে হান্সি ফ্লিকের দুর্দান্ত কৌশলের কারণেই সেকেন্ড হাফে একটা কমপ্লিটলি ডিফারেন্ট বার্সেলোনাকে আমরা দেখতে পেয়েছি। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই হান্সি ফ্লিকের ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স নিয়ে আপনার কি মতামত। লেটস হ্যাভ আ ডিসকাশন।